নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় লক্ষ্মীর ভাণ্ডারকে উদ্দেশ্য করে কিছু কথা। আপনাদের কাছে আবেদন থাকবে, প্রতিবেদনটি স্কিপ করবেন না, সম্পূর্ণ প্রতিবেদন দেখুন, আপনার মতামত প্রকাশ করুন। আর যিনি আমাদের চ্যানেলটি আজ প্রথম দেখছেন, চ্যানেলের ভিডিও বা আমাদের ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আবেদন থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের সমস্ত প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর প্রতিবেদন দেখার পর আপনার যদি মনে হয় এই প্রতিবেদনের কথাবার্তাগুলো বহু সংখ্যক মানুষের জানার প্রয়োজন আছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবার আবেদন রইল। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। প্রিয় দর্শক, আমার এই পর্বের প্রতিবেদনের মূল বিষয়ে আসার আগে আপনাদের একটি ছোট্ট ভিডিও ক্লিপিং দেখাবো। এই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে তৃণমূলের একজন সাংসদ, তৃণমূলের নেত্রী, তিনি কিছু কথা বলেছেন। সেই কথাগুলো আগে শুনুন, তারপরে নিশ্চিতভাবেই তার কথার পরিপ্রেক্ষিতে রাজ্যের মহিলাদেরকে কোন চোখে দেখেন তৃণমূল কংগ্রেস, রাজ্যের মানুষকে কোথায় নিয়ে যেতে চাইছে এই তৃণমূল কংগ্রেস, সেই বিষয়ে কিছু কথা আমার থাকবে। আগে আসুন, মাত্র 16 সেকেন্ড আপনাদের কাছ থেকে চেয়ে নেব এই ভিডিও ফুটেজটি দেখার জন্যে। মায়েরা এখানে রয়েছে, আমার মায়েরা জানে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকার জন্য নিজেদের বড়দের কাছে, নিজেদের ছেলেদের কাছে, নিজেদের বাবাদের কাছে হাত পাততে হতো। হাতে টাকা কে দিয়েছে? মা, দিদি দিয়েছে তো। আপনারা এই ভিডিও ফুটেজটি দেখলেন, কি বুঝলেন ভিডিও ফুটেজ থেকে? ওই নেত্রী সায়নী ঘোষ, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনি অনেক ভালো ভালো বক্তব্য রাখতে পারেন। তিনি আগে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, এখন সিনেমা টিনেমা বাদ দিয়েছেন, সিনেমা তো চলে না। এখন একজন সাংসদ হতে পারলে তার ব্যাপক পরিমাণে ভাতা পাওয়া যায়, বহু অর্থ উপার্জনের একটা সুযোগ থাকে। আমি সেদিকটা ছেড়ে দিলাম, কিন্তু যে কথাগুলো উনি বললেন, আগে একজন মহিলাকে তার স্বামী বা তার বাড়ির একজন অভিভাবক পুরুষ, যিনি বাড়ির কর্তা বা গার্জিয়ান, অথবা তার সন্তান, তাদের কাছে হাত পেতে টাকা চাইতে হতো তার নিজস্ব প্রয়োজনীয় কাজকর্ম মেটাবার জন্যে। এখন আর টাকা চাইতে হয় না। এখন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিছু অর্থ এই প্রকল্পের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যে টাকাটা আপনি লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে পাচ্ছেন, সেই টাকাটা আপনারই ট্যাক্সের টাকা। আপনি যে জিনিসপত্র ক্রয় করেন বাজার থেকে, তার যে একটা অংশ আয়কর হিসেবে দিতে হয় সেই টাকা। আপনি যে ইলেকট্রিক ব্যবহার করেন বাড়িতে, সেই ইলেকট্রিক বিল থেকে একটা ব্যাপক পরিমাণে এখন ইলেকট্রিক বিল আছে, ইলেকট্রিক বিলে আপনি টাকা দেন, সেই টাকা। এই বিভিন্নভাবে যে আয়কর ট্যাক্সের টাকা দিয়েই সেটা রাজ্য সরকারের কোষাগারে জমা পড়ে, সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের মারফত টাকাটা আপনার কাছে আসে। এ কথা ঠিক। তবে একথাও ঠিক, কিছু অর্থ সরাসরি আপনার কাছে পৌঁছে যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। কিন্তু সায়নী ঘোষ, ওই সাংসদ, তৃণমূল নেত্রী, তিনি যা বললেন, এখন আপনার ছেলের কাছে, আপনার স্বামীর কাছে বা আপনার বাড়ির যিনি অভিভাবক পুরুষ গার্জিয়ান, তার কাছে হাত পেতে আর টাকা চাইতে হয় না। আপনি নিজের থেকেই আপনার প্রয়োজনীয় কাজকর্ম মেটাতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে, যে 1000 টাকা 1200 টাকা পান। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে আপনার সন্তান বা ছেলে অথবা আপনার স্বামী বা বাড়ির পুরুষ যে গার্জিয়ান রয়েছে, অভিভাবক, উপার্জনশীল, তার কাছে টাকা চাইতে হয় না। একটাই কারণ আছে, আপনার ঘরের সন্তানের কাজ নেই, কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। আর কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার পরিবারের যিনি উপার্জনশীল যে ব্যক্তি, যে উপার্জনের ক্ষমতা যার আছে, কর্মক্ষমতা যারা আছে, তার হাতে যদি কাজ না থাকে, স্বাভাবিকভাবে তার হাতে কাছে আপনি আপনার প্রয়োজন মেটাবার জন্য টাকা চাইলে আপনি পাবেন না। স্বাভাবিকভাবেই আপনি এই সরকারের প্রতি অসন্তুষ্ট হবেন। আর একজন বাড়ির কর্ত্রী বা বাড়ির মহিলা যিনি আছেন, একটা সংসার প্রতিপালন করতে, একটা পরিবার চালাতে গিয়ে, সংসার পরিচালন করতে গিয়ে সব থেকে বেশি যার অভিজ্ঞতা, তিনি হচ্ছেন মহিলা। কারণ একজন বাড়ির পুরুষ, তিনি অর্থ উপার্জন করে এসে মোটামুটিভাবে ক্ষান্ত থাকেন,
অনেক ক্ষেত্রেই দেখা যায় উপার্জনশীল যে ব্যক্তি, বাড়ির পুরুষ, তিনি উপার্জনের অর্থটা পুরো হাতটাই স্ত্রীর হাতে তুলে দেন। তার দায়িত্ব থাকে ওই টাকা দিয়ে, উপার্জনের টাকা দিয়ে তার সংসারটাকে কিভাবে পরিচালনা করবেন, বাজারঘাট করা থেকে, রেশন থেকে শুরু করে বাকি সমস্ত, ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্তটাই ওই বাড়ির ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাকে সামলাতে হয়। অনেকাংশেই একথা দেখা যায়। স্বাভাবিকভাবেই যদি বাড়ির পুরুষের হাতে কাজ না থাকে, আর্থিকভাবে সংকটে পড়বে ওই পরিবার, আর পরিবারটাকে প্রতিপালন করতে গিয়ে ওই বাড়ির স্ত্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা, তিনি অসন্তুষ্ট হবেন। আর যাতে অসন্তুষ্ট না হন, যাতে সরকারের প্রতি সন্তুষ্ট থাকেন, তার কারণেই আপনার হাতে লক্ষ্মীর ভাণ্ডার মারফত কিছু অর্থ পৌঁছে দিচ্ছে, আপনি সরকারের প্রতি সন্তুষ্ট থাকবেন। কিন্তু আপনি একথা কি একবারও ভেবেছেন? আপনার সন্তানের বা আপনার স্বামীর অথবা আপনার বাড়ির যে পুরুষ, যার কর্মক্ষমতা রয়েছে, তার হাতে যদি একটি কাজ থাকতো, তাহলে পরে লক্ষ্মীর ভাণ্ডার মারফত আপনার কাছে ওই 1000-1200 টাকা চাইতে হতো না, বা দিতেও হতো না সরকারকে। 1000-1200 টাকা থেকেও আপনি আরো বেশি পরিমাণে অর্থ আপনি আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার বাড়ির ওই পুরুষ যে কর্মক্ষমতা যারা আছে তার কাছ থেকে আপনি নিতে পারতেন। বিলাসিতা, ভোগ বিলাসিতার মধ্য দিয়ে দিন যাপন করতে পারতেন এবং আপনার পরিবারটাকে আরো সচ্ছলভাবে পরিচালনা করতে পারবেন। আপনি ভাবুন, আপনার পরিবারের, আপনার নিজের চাহিদা মেটানোর পরে যে অর্থ থাকবে ওই 1000-1200 টাকার মধ্য দিকে, আপনি ওই 1000 বা 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার মারফত আপনি পাচ্ছেন, আপনার চাহিদা মেটাচ্ছেন। তারপর আপনার সন্তান যে স্কুলে পড়াশোনা করছে, তার জন্য বই খাতা প্রয়োজন, সেই বই খাতা কিনতে হবে। আপনার সন্তানের একটি পোশাক কিনে দিতে হবে। আপনার সন্তান, ঠাকুর না করুক, যদি অসুস্থ হয়, তার চিকিৎসা করানোর ব্যবস্থাটাও আপনাকেই করতে হবে ওই 1000 টাকা বা 1200 টাকার মধ্য দিয়ে। এইবার আপনি কল্পনা করুন, দিদি আপনাকে সন্তানের হাতে টাকা সন্তানের কাছে হাত পেতে টাকা চাইতে হবে না, আপনার স্বামীর কাছ থেকে হাত পেতে টাকা চাইতে হবে না। আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন, দিদির আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার মারফত সেই টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এ কথা ঠিক। অথচ যদি আপনার স্বামীর, আপনার সন্তানের একটা কাজের ব্যবস্থা করতে পারতো এই সরকার, তাহলে পরে আপনার নিজস্ব যে চাহিদা, সেই চাহিদা মেটানোর পর আপনি আপনার সন্তানের পড়াশোনার জন্য বই খাতা কিনে দিতে পারতেন, আপনার সন্তানকে একটি ভালো পোশাক কিনে দিতে পারতেন। আপনার সন্তানের, ঠাকুর না করুক, একই কথা বলি, যদি অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসার জন্য যে পরিমাণে অর্থ প্রয়োজন, সেই অর্থটা আপনি ব্যয় করতে পারতেন। কারণ এখন যে পরিমাণে ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে, সেটা আপনি করতে পারছেন না। আপনি লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা বা 1200 টাকা পেয়ে আপনার বিলাসিতার জন্য কিছু ক্রয় করলেন। আপনি ক্রয় করে আপনার প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে আপনি বাড়ি এসে দেখলেন আপনার সন্তানের পেটে খিদে, বা আপনার সন্তান কিছু চাইছে আপনার কাছে, যেটা দিতে, মানে কিছু কিনতে চাইছে, যেটা কিনতে গেলে অর্থের প্রয়োজন। আপনার সন্তানের চাহিদা মেটাতে পারছেন না, কারণ 1000 টাকা 1200 টাকা খরচা করে আপনি আপনার চাহিদা মিটিয়ে এসেছেন। স্বাভাবিকভাবে আপনার সন্তানের চাহিদাটা আর আপনি পূরণ করতে পারলেন না। তাহলে আপনি ভাবুন, ওই তৃণমূলের সাংসদ, যাদবপুরের সাংসদ, তিনি বলছেন দিদি এখন হাত পাতার জায়গাটা বন্ধ করি, আপনার মারফত, আপনার কাছে লক্ষ্মীর ভাণ্ডার মারফত কিছু টাকা পৌঁছে দিচ্ছে। কি হলো লাভ আপনার? তার থেকে যদি এই রাজ্য সরকার শিল্প কলকারখানা গড়তে পারত, তাহলে সেই শিল্প কলকারখানায় আপনার স্বামী বা আপনার সন্তান যে কোনো রকম একটা চাকরি পেতে পারতো। চাকরি পেয়ে মাসে না হলেও 8 থেকে 10,000 টাকা কম করে হলো, এখন সিভিক পুলিশদের যেটা দিচ্ছে ন্যূনতম বেতন, যে দিয়ে সংসার যদিও চলে না তাদের ঠিক মতো, সেই 8 থেকে 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা যদি আপনার স্বামী ইনকাম করতে পারতো, তাহলে কোনটা আপনার লাভ হতো? ওই লক্ষ্মীর ভাণ্ডারের 1200 টাকা আপনার লাভ, নাকি আপনার স্বামী পরিশ্রম করত, সৎ পথে একটি কলকারখানায় চাকরি করে অর্থ উপার্জন করত, সেই অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে আপনি আপনার চাহিদা মেটাতেন, আপনার সংসার প্রতিপালন করতে পারতেন, আপনার সন্তানের চিকিৎসা করাতে পারতেন, সন্তানকে সঠিকভাবে পড়াশোনার কাজ করাতে পারবেন, একটি পোশাক কিনে দিতে পারতেন? সেটা তো আপনি পারছেন না। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার আপনার কোন উপকারে লাগলো? আমার কাছে প্রশ্ন এইটাই, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা আজকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন, নিশ্চিতভাবে আপনি সমর্থন করতে পারেন, সেই অধিকার আপনার রয়েছে। কিন্তু আপনি একবার ভাবুন, আপনার সন্তানের যদি চাকরিটা হতো, একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা,
তিনি অনেক কষ্ট করে গায়ে মানে পরিশ্রমের অর্থ ব্যয় করে আপনার সন্তানকে লেখাপড়া শিখিয়েছিলেন একটি সরকারি চাকরি পাবে সেই আশা নিয়ে। হয়তো সরকারি চাকরি পেয়েও গিয়েছিলেন আপনার ওই সন্তান, তারপরে সীমাহীন দুর্নীতির কারণে আপনার সন্তানের চাকরিটা চলে গেল। এবার সন্তান যখন চাকরি করছিলেন তখন একটা ভালো অংশের অর্থ সে উপার্জন করছিল বেতন হিসাবে, আপনার সংসারটা সুন্দরভাবে প্রতিপালন হচ্ছিল, সমস্ত কিছু করতে পারছিলেন, সমস্ত চাহিদা মেটাতে পারছিলেন। আপনার সন্তানের চাকরিটা চলে গেল সীমাহীন দুর্নীতির অভিযোগ, যে অভিযোগের কারণে আপনার সন্তানের চাকরিটা চলে গেল। চলে যাওয়ার পর আপনার সন্তানের উপার্জন বন্ধ হয়ে গেল, আপনার পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেল, আপনার পরিবারের বাকি চাহিদা আপনি পূরণ করতে পারছেন না। আপনার সন্তান খিদের জ্বালায় কান্না করছে, আপনার বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের ওষুধের প্রয়োজন, ওষুধ কিনে দিতে পারছেন না, আপনার সন্তানের উপার্জন বন্ধ। আপনার বাড়ির বয়স্ক ব্যক্তি, শ্বশুর শাশুড়ি বা বাবা মা বা আপনার স্বামী খিদে পেয়েছে, কিছু খেতে চাইছে, আপনার হাতে অর্থ নেই, আপনার সন্তানের উপার্জন বন্ধ, চাকরি চলে গেছে, আপনার বাড়ির বয়স্ক ব্যক্তির মুখে আহার তুলে দিতে পারছেন না। তাহলে কোনটা হলো? দুর্নীতি না করে স্বচ্ছভাবে যদি চাকরিগুলো হতো, আপনার সন্তানের চাকরি যেত না, আপনার সন্তানের উপার্জনটা বজায় থাকতো, আপনার পরিবারটা সুখ স্বাচ্ছন্দ্যে নিয়ে বসবাস করতে পারতেন পরিবার পরিজন নিয়ে। সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল সীমাহীন দুর্নীতির কারণে। তাহলে এবারে আপনার সন্তানের উপার্জন বন্ধ হয়ে গেল দুর্নীতির কারণে, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তাহলে আপনার সন্তানের উপার্জন বন্ধ হয়ে গিয়ে যে আর্থিক অনটনে পড়লেন, সেইটাকে আপনি লক্ষ্য করবেন না? ওই লক্ষ্মীর ভাণ্ডার মাধ্যমে সরকার বা এই রাজ্য সরকার যে প্রকল্প চালু করেছে তার মাধ্যমে 1200 টাকা পাচ্ছেন, পারবেন তো 1200 টাকা দিয়ে আপনার পরিবারের সব চাহিদা মেটাতে? পারবেন তো আপনার সন্তানের চিকিৎসা, সন্তানের পড়াশোনা, সন্তানের পোশাক, বাড়ির বয়স্ক মানুষদের ওষুধপত্র, তাদের মুখে দুবেলা দুমুঠো আহার তুলে দিতে পারবেন তো? যদি আপনি পেরে থাকেন, 1200 টাকার মধ্য দিয়ে আপনি যদি সংসার চালাতে পারেন, নিশ্চিতভাবে আপনি তৃণমূলকে সমর্থন করবেন, করতেই পারেন। আর যদি সেটা না হয়, আজকে আপনার স্বামীর হাতে কাজ নেই, যে পরিমাণে স্কুল, প্রাইমারি স্কুল আমাদের কাছে বা রাজ্যে প্রায় 8200-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে। আপনার সন্তানটা বাড়ির কাছের স্কুলে পড়তো, সেই স্কুলটা উঠে গেছে, অনেক দূরে গাড়ি ভাড়া করে যেতে হবে বা সাইকেলে করেই যাবে অনেক দূরে, আপনাকে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। অথবা আপনি যদি দূরে পাঠাতে না পারেন, তাহলে আপনাকে প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে হবে। আর প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে গেলে কি পরিমাণে অর্থের প্রয়োজন? আপনার বাড়ির কাছাকাছি কোনো প্রাইভেট স্কুলে গিয়ে একটু খোঁজ নেবেন। মাসে না হলো 5 থেকে 6000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা খরচ হয় প্রতি মাসে একটি বেসরকারি ভালো স্কুলে পড়াতে গেলে। আপনার স্বামীর ইনকাম নেই, আপনি 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছেন বা 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছেন, আপনার সন্তানকে পড়াতে পারবেন তো? যদি পড়াতে না পারেন, আপনার সন্তান অশিক্ষার মধ্যে ডুবে রইল, আপনার সন্তানের ভবিষ্যৎটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। তাহলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে সন্তুষ্ট থাকতে পারবেন তো? যদি সন্তুষ্ট থাকতে পারেন, নিশ্চিতভাবে আপনি বর্তমানে যে সরকার চলছে, যে রাজনৈতিক দল সরকার পরিচালনা করছেন, সেই সরকারকে সমর্থন করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে 1000 টাকা 1200 টাকার থেকে যদি আপনার স্বামীর একটি কর্মসংস্থান হতো, দুর্নীতির কারণে আপনার সন্তানের চাকরিটা যদি চলে না যেত, তাহলে আপনি ভালো থাকতে পারতেন। আর শিল্প কলকারখানা না থাকার কারণে আপনার স্বামী চাকরি পায়নি, আপনার সন্তান চাকরি পায়নি। স্বাভাবিকভাবেই আপনাকে ভাবতে হবে, যে সরকার শিল্প কলকারখানা করতে ব্যর্থ, দুর্নীতিমুক্তভাবে চাকরি দিতে ব্যর্থ, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গঠনে ব্যর্থ, আপনি তাকে সমর্থন করবেন না যারা দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আন্দোলন করে চলেছে, যাদের কারণে হাজার হাজার স্কুল গড়ে উঠেছিল এই পশ্চিমবঙ্গের বুকে 2011 সাল পর্যন্ত। 2011 সালের আগ থেকে বামফ্রন্ট সরকার, সেই সরকার হাজার হাজার স্কুল তৈরি করেছিল। সেই সরকারের আমলে দুর্নীতি মুক্তভাবে চাকরি হতো, দুর্নীতির দায়ে কারো চাকরি চলে যায়নি। শিল্প কলকারখানায় আপনার স্বামী, আপনার সন্তান কাজ করতে পারত, সেই জায়গাটা নেই। আবার বামপন্থীরা বলছে শিল্প কলকারখানা গঠনের দাবিতে তারা লড়াই করছে, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে লড়াই করছে, আর দুর্নীতিমুক্তভাবে শিল্প কলকারখানা গড়ে সেখানে চাকরির ব্যবস্থার দাবিতে লড়াই করছে এই বামপন্থীরা। তাহলে আপনি কাকে সমর্থন করবেন? যারা আপনার সন্তানের চাকরি দিতে পারলো না,
যারা আপনার পরিবারকে আর্থিক অনটনের মধ্যে ডুবিয়ে রাখলো, পরিবারের মাথায় এক সংকটের বোঝায় চাপিয়ে দিল, আপনি তাকে সমর্থন করবেন? নাকি আপনি সমর্থন করবেন বামপন্থীরা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, যারা চাকরির দাবিতে লড়াই করছে, শিল্প কলকারখানা গড়ার দাবিতে লড়াই করছে, যারা নারী সুরক্ষার দাবিতে লড়াই করছে, আপনি তাদের সমর্থন করবেন? সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি মনে করেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে আপনি সন্তুষ্ট, আপনার সন্তানের চাকরির দরকার নেই, আপনার স্বামীর চাকরির দরকার নেই, আপনার সন্তান স্কুল উঠে যাওয়ার কারণে সন্তান হচ্ছে অশিক্ষার মধ্যে ডুবে থাকবে, যদি আপনি এটাতে সন্তুষ্ট থাকেন আপনি সমর্থন করতে পারেন। আর যারা চাকরির দাবিতে লড়াই করছেন, চাকরির দুর্নীতিমুক্ত শিক্ষা স্বাস্থ্যের দাবিতে লড়াই করছেন এই বামপন্থীরা, তাদেরকে সমর্থন করবেন। তাহলে পরে আপনি চিন্তা ভাবনা করবেন আপনি কাকে সমর্থন করবেন 2026 সালের বিধানসভা নির্বাচনে। সম্পূর্ণ দায়িত্ব আপনার। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটাকে শেয়ার করার, তাহলে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।